গার্লস কলেজে কি হচ্ছে, কে এই মেয়েদের চুল টেনে নিয়ে যাচ্ছে, ঘরের ভিতর আবার এই মেয়েটিকে কেন বেঁধে রাখা হয়েছে, জঙ্গলের পাশে কেনই বা লাশ পড়ে আছে, এর ভিতর সব থেকে বেশি বিপদে আছে যে মেয়েদের লম্বা চুল। তবে এত কিছু ঘটে যাচ্ছে, পুলিশের বিরুদ্ধে কোনো কেস ফাইল করছে না কেন, এমনকি কলেজের প্রিন্সিপালও এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। এই সব কিছুর আসল রহস্য জানতে আমার সাথেই থাকুন। জঙ্গলের ভিতর দিয়ে কয়েকটা ছেলে ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্দেশ্যে যাচ্ছে। এই ছেলেটার নাম আরুণ, এর নাম বিজয় আর এর নাম সুমন। তারা কলেজে গিয়ে একটা হোস্টেলে ওঠে। রুমে গিয়ে তাদের আরেক বন্ধুর সাথে পরিচিত হয়। একটু পর তারা দুজন যখন বাইরে আসে, সুমন বলে ওভাবে দেখার কি আছে, ওটা হচ্ছে মেয়েদের হোস্টেল। পরের দিন সকালে যখন তাদের প্রথম ক্লাস শুরু হয়, স্যার সবাইকে স্বাগত জানায় আর পরিচয় পর্ব শেষে বলে, আমাদের কলেজের চারপাশে ঘন জঙ্গল, এখানে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর জীবজন্তু থাকে, তাই সন্ধ্যা 6টার পর কেউ হোস্টেলের বাইরে পা রাখবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যেতে পারে। একটু পর আমরা দেখতে পাই একটা লোক চপ বানাচ্ছে আর কলেজের অনেক স্টুডেন্টরা ওটা নেওয়ার জন্য খুব ভিড় করছে। এর ভিতর খুব কষ্ট করে শ্রুতি নামের এই মেয়েটা একটা নিয়ে বার হয়ে আসে। বিজয় তাকে প্রথমবার দেখেই যেন প্রেমে পড়ে যায়। তবে মজার বিষয় হচ্ছে, শ্রুতি খাবারের প্লেটটা নিয়ে আড়ালে চলে যায়। ওরা মনে করছিল লুকিয়ে লুকিয়ে খাবে হয়তো, কিন্তু না, সে বেগুনের চপের উপর নিজে থুতু দেয়। তারপর সেটা নিয়ে যায় সিনিয়র স্টুডেন্টের কাছে, কারণ ওই ছেলেগুলো তাকে প্রত্যেকদিন বিরক্ত করত আর ওই ভিড়ের ভিতর গিয়ে খাবার আনতে বলতো। তাই শ্রুতি হয়তো বেগুনের চপের উপর থুতু ফেলতো। তবে ছেলেগুলো কিন্তু খুব মজা করেই খেয়ে নিত, কারণ তারা তো আর এটা বুঝতে পারছে না পিছন পিছন কি হচ্ছে। তবে সেদিন বিজয় ও তার বন্ধুরা শ্রুতির এই কাজবাজ দেখে ফেলছিল, আর এটা যখন এই ছেলেদের বলতে যাবে, শ্রুতি ইশারার মাধ্যমে বিজয়কে থামিয়ে দেয়। তাই বিজয় ওদের আর কিছু বলে না। এরই মধ্যে ম্যাডাম সেখানে চলে আসে আর সবাই যে যার মতো ক্লাসে চলে যায়। সন্ধ্যা 6টা বাজার সাথে সাথেই মেয়েদের গেট বন্ধ করে দেওয়া হয়, যাতে কোনো মেয়ে আর বেরোতে না পারে। এখানে শ্রুতির সাথে আরো দুটো বান্ধবী আছে, সাথী আর রিয়া। তারা পড়াশোনা শেষ করে প্রায় রাতে একসাথে গল্প করে। একদিন রিয়া বাথরুমে যায়, তবে সেখানে কেমন যেন ফাঁকা ফাঁকা, ধারে কাছে কাউকে দেখা যাচ্ছে না। তারপরও সে বাথরুমের ভিতরে চলে যায়। একটু পরেই তার কেমন যেন একটু লেগে ওঠে, মনে হচ্ছে পাশে অস্বাভাবিক কিছু একটা আছে। রিয়ার খুব ভয় ভয় করছে, তাই সে দেরি না করে দৌড়ে চলে আসে। রুমে এসে বান্ধবীদের বললে তারা উকি মেরে দেখে বাইরে কি হচ্ছে, কিন্তু কিছুই দেখতে না পেয়ে রিয়াকে বকাবকি করে ওরা দুজন বেডে চলে যায়। কিন্তু রিয়া সেখানে থেকে যায়। একটু পরেই সে দেখতে পায় একটা লোক তাকে ধরতে আসছে। শীঘ্রই এসে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় আর বান্ধবীদের আবার এই ঘটনা বলে, কিন্তু তারা বিশ্বাস করে না। বলে তুই রাতে পেন্টিং করা ছেড়ে দে, আসলে এমন হতেও পারে, কারণ প্রায় রাতে রিয়া পেন্টিং করতো। তাই সে আবার উকি মেরে দেখতে যায়, কিন্তু সবকিছুই স্বাভাবিক মনে হয়। তাই রিয়া ভেবে নেয় এটা তার মনের দোষ, এমনি কিচ্ছু না। এদিকে শ্রুতির সাথে বিজয়ের আস্তে আস্তে কেমন যেন প্রেম প্রেম ভাব হয়ে ওঠে। কদিন পর রাতের বেলায় রিয়া কাপড় কাচছিল আর তার পাশে বসে শ্রুতি বিজয়ের সাথে ফোনে কথা বলছিল। একটু পরেই ফোনের চার্জ শেষ হয়ে যায়, তাই সে ওখানে দেরি না করে ফোনে চার্জ দিতে যায়। কিন্তু রিয়ার কাজ শেষ হয়নি। কাপড় কাচার পর দড়িতে নাড়ার সময় সেই ভয়ঙ্কর কালো লোকটি চলে আসে। সাথে সাথে রিয়া পালানোর চেষ্টা করে, কিন্তু তারে বেঁধে নিচে পড়ে যায়। ঠিক তখনই লোকটি তাকে এক টানে কোথায় যেন নিয়ে হারিয়ে যায়। পরের দিন দুটা ছেলে জঙ্গলের ভিতর লুকায় লুকায় যায় ধূমপান করতে, কিন্তু সেখানে গিয়ে তারা এমন কিছু দেখে যার জন্য মোটেও প্রস্তুত ছিল না। এটা ছিল রিয়ার লাশ, খুব খারাপভাবে মারা হয়েছে। তারা দৌড়ে গিয়ে সবাইকে খবরটা দিলে যে যার মতন ছুটে চলে আসে। রিয়ার মুখের দাগ দেখে সবাই মনে করছে রিয়াকে কোনো বাঘ অথবা ভাল্লুকে মেরেছে। তবে পুলিশরা কিন্তু বুঝতে পারে এটা কোনো জন্তু জানোয়ার না, মানুষদেরই কাজ। তবে কলেজের প্রিন্সিপাল তাদের বেশ কিছু টাকা দিয়ে বলে খুনের ব্যাপারটা কাউকে জানানোর দরকার নেই, জঙ্গলের কোনো জীবজন্তু এই কাজ করছে বলে কেস বন্ধ করে দেন, না হলে আমার কলেজের বদনাম হবে। এমনকি কলেজ বন্ধও করে দিতে পারে। টাকার লোভে পুলিশ রিয়ার খুনের তদন্ত বন্ধ করে দেয়, কিন্তু শ্রুতি ব্যাপারটা মেনে নিতে পারছে না। সে বিজয়কে কেঁদে কেঁদে বলছে, রিয়া আমাদের প্রায় বলতো সে কাউকে দেখে, আমরা কোনোদিন তাকে গুরুত্ব দেয়নি। আমার মনে হচ্ছে রিয়াকে কোনো বাঘে মারেনি। কিন্তু বিজয় তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি এটা নিয়ে টেনশন করো না, ওকে বাঘেই মেরেছে, সবাই তো তাই বলছে। এক্সামের মাত্র আর কয়দিন আছে, তুমি পড়ায় মন দাও। এভাবেই বেশ কয়েকটা দিন কেটে যায়, সবকিছুই স্বাভাবিক হয়ে গেছে। দেখতে দেখতে শ্রুতির জন্মদিন চলে আসে, তাই বিজয় তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা লাইট তৈরি করে যাতে হ্যাপি বার্থডে লেখা ছিল। বিজয়ও তার কয়েকটা বন্ধু মিলিয়ে লুকিয়ে লুকিয়ে মেয়েদের হোস্টেলের পাশে গিয়ে শ্রুতিকে কল করে বাইরে তাকাতে বলে। শ্রুতি এটা দেখে খুব খুশি হয়, কিন্তু নিচ থেকে ছাদের উপর সেই ভয়ঙ্কর কালো লোকটিকে দেখা যায়। বন্ধুরা তো কোন দিক যাবে জায়গা পাচ্ছে না। আসলে শয়তানটা খুব ভয়ঙ্কর দেখতে। তার থেকেও খারাপ বিষয় হচ্ছে ওই শয়তানটার পরবর্তী টার্গেট শ্রুতি নয় তো। সকালে শ্রুতি বিজয়কে বলে হঠাৎ রাতে ওভাবে চলে গেলে কেন, কিন্তু বিজয় অন্য কিছু একটা বলে কথা ঘুরিয়ে নেয়, কারণ সত্যটা জানতে পারলে শ্রুতি খুব ভয় পেয়ে যাবে। পড়াশোনার পাশাপাশি বিজয় বন্ধুদের নিয়ে বিষয়টা আলোচনা করতে থাকে। তাদের কেমন যেন সন্দেহ হয় প্রিন্সিপাল কিছু
লুকাচ্ছে না তো। তাই তারা একদিন প্রিন্সিপাল অফিস থেকে চলে গেলে চুপি চুপি সেখানে গিয়ে কলেজের মিসিং মেয়েদের ফাইলগুলো খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর তারা একটা ফাইল পেয়েও যায়। বাইরে এসে ভালো করে পড়ে দেখে 4 জন তো মারাই গিয়েছে, আরো 5টা মেয়ে মাঝপথে পড়াশোনা ছেড়ে চলে গেছে। এরই মধ্যে মিনা নামের মেয়েটির ঠিকানা বার করে তারা বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা যা দেখে আসলেই দুঃখজনক। মিনাকে তার বাবা অন্ধকার ঘরে শিকল দিয়ে বেঁধে রাখছে, আর মেয়েটা পাগলের মতো আচরণ করছে। এসবের কারণ জানতে চাইলে তার বাবা বলা শুরু করে, আসলে মিনার বাবা ওই কলেজের সিকিউরিটি গার্ড ছিল, আর মিনা ছাত্রী। খুব সুন্দর সময় কাটছিল, বাবার সামনেই মেয়ে ভালোভাবে লেখাপড়া করছে। সুবিধা অসুবিধা সব সময় বলা যেত। বাবা মেয়ের দিনগুলো খুব আনন্দের সাথে কাটছিল। কিন্তু হঠাৎ একদিন মিনাকে তার বাবা কোথাও পাচ্ছে না। অন্য মেয়েদের কাছে জিজ্ঞেস করলে কেউ কিছু জানে না। বাবা তো দিশেহারা হয়ে যায়। আসলে যুবতী মেয়ে হঠাৎ হারিয়ে গেলে কেমন লাগে সেটা একমাত্র বাবা মাই জানে। তাই তিনি দেরি না করে প্রিন্সিপালের কাছে চলে যায়। বলে, স্যার, পুলিশকে কমপ্লেন করলে হতো না? তখন প্রিন্সিপাল ওনাকে সাহায্য করার বদলে নিজেই রেগে যায়। বলে, তোমার মেয়ে গেছে কনসেলের সাথে পালিয়ে, তার জন্য কি এখন আমি থানায় যাব? আমার কলেজের একটা মর্যাদা আছে। আজ পর্যন্ত কখনোই পুলিশের কাছে যাওয়ার প্রয়োজন হয়নি। তোমার ওই বদমাশ মেয়ের জন্য আমি কিছুই করতে পারবো না। যা পারেন একাই করেন। এসব বলতে বলতে হঠাৎ বাইরে থেকে একজন এসে বলে, আপনার মেয়ে ওখানে। বাবা তখন দৌড়ে স্টুডেন্টদের সরিয়ে তার মেয়ের কাছে যায়। সবাই মনে করছে মেয়েটি মারা গেছে। পাশে গিয়ে তার বাবা খুব কান্না করতে থাকে। কিন্তু হঠাৎ মিনা নিঃশ্বাস ছাড়ে। তাই দেখা মাত্রই সাথে সাথে সবাই তাকে হসপিটালে নিয়ে যায়। অবস্থা একটু ভালো হলে তার বাবা বলে, মা, কেমন করে এসব হলো? তখন মিনা বলতে শুরু করে, সেদিন রাতে মিনা হোস্টেলের বারান্দায় কাপড় নিতে আসে। ঠিক তখনই একটা কালো লোক এসে তার গলা চেপে ধরে, আর মিনা সেখানেই ভয় পেয়ে বেহুশ হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে সে দেখতে পায় অন্ধকার একটা ঘরে তাকে ফেলে রাখা হয়েছে, আর পাশ থেকে একটা মেয়ে বলছে, পালিয়ে যাও এখান থেকে, নইলে তোমাকেও মেরে ফেলবে শয়তানটা। ঠিক তখনই ওই শয়তানটা চলে আসে, আর ওই মেয়েটিকে মিনার চোখের সামনেই ধরে পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলে। এরপর আসে মিনার পালা। সে খুব রিকোয়েস্ট করে, ভাইয়া, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি কাউকে কিছু বলবো না, প্লিজ। কিন্তু হঠাৎ শয়তান তার মাথায়ও পাথর দিয়ে আঘাত করে, যার কারণে সে অজ্ঞান হয়ে যায়। শয়তান মনে করে মিনা মারা গেছে, তাই তাকে কলেজের পাশের জঙ্গলেই ফেলে আসে। কয়েকদিন পর মিনা মোটামুটি সুস্থ হলে এইসব ঘটনা প্রিন্সিপালকে খুলে বলে। কিন্তু বেয়াদব প্রিন্সিপাল বলে, খুব সুন্দর নাটক তৈরি করছো। কোন ছেলের সাথে পালিয়ে গেছিলে, আর সে তোমাকে ব্যবহার করে এই অবস্থা করছে, তাই তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এই কাহিনী তৈরি করছো, যাতে করে কলেজের জমা দেওয়ার টাকা উঠাই নিতে পারো। বাবা অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু প্রিন্সিপাল কিছুই শুনতে চায় না। উল্টে তাদের আরো অপমান করে কলেজ থেকে চলে যেতে বলে। স্যারের মুখে এসব কথা শুনিয়ে মিনা তো আরো ভেঙে পড়ে, আর বাইরে এসে বাবাকে বলে, আমি এতই খারাপ হয়ে গেছি, আমি কি ক্যারেক্টারলেস বাবা? কথাটা বারবার রিপিট করতে থাকে মিনা। মনে হচ্ছে মাথা ঠিক নেই। তখন থেকেই মিনার এই অবস্থা। কোনো চিকিৎসায় কাজ হয়নি। মিনাদের বাড়ি থেকে আসার পর বিজয় পড়াশোনা বাদ দিয়ে এটার পিছনেই লেগে থাকে। বেশ কয়েকদিন কেটে যায়, কিন্তু বিজয় শয়তান পর্যন্ত পৌঁছাতেই পারছে না। এমনই একদিন মায়া নামের একটি মেয়ে বাথরুমে গেছিল, আর এই কালো শয়তানটি তাকেও হামলা করে দেয়। মেয়েটি পালানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। শয়তান তাকে ছাদে নিয়ে গিয়ে ফেলে দেওয়ার সময় বিজয় দেখে ফেলে। তবে কিছু করার আগেই শয়তান মায়াকে ফেলে দেয়। পরের দিন সকালে বিজয় মানসিকভাবে ভেঙে পড়ে, কারণ তার চোখের সামনে এত বড় একটা ক্ষতি হয়ে গেল, সে কিছুই করতে পারলো না। বন্ধুরা আসলে বিজয় বলে, কালো শয়তানটা কে, আর কোথা থেকে আসছে, আর এতগুলো মেয়ে মারা গেল, কলেজ থেকে কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন? কখনো বলছে বাঘ ভাল্লুকে মেরেছে, আবার কখনো বলছে মেয়েরা প্রেমের শেখা খেয়ে হয়তো সুইসাইড করছে। এর আসল রহস্য কি আমাদের বার করতেই হবে। তারা সবাই একসাথে কাজে লেগে পড়ে। বিজয় চলে যায় এমন একটি লোকের কাছে যিনি এই কলেজে প্রথম থেকেই ছিল। তার কাছে জানতে চাইলে তিনি বলেন, এই কলেজটি যখন নতুন নতুন শুরু হচ্ছিল, পাশেই একটা বড় বিল্ডিং এর কাজ চলছিল। সেখানে কালী নামের একটা কর্মচারী ছিল, খুব বেয়াদব। কাজের মধ্যেই সব সময় মেয়েদের দিকে নজর রাখতো। একদিন একটা মেয়ে গোসল করতে যাবে সেটা শুনে ফেলে, আর সাথে সাথে সে বাথরুমের কাছে চলে যায়। সেখানের জ্বালনা দিয়ে মন ভরে মেয়েটার গোসল করা দেখতে থাকে। কিন্তু হঠাৎ মেয়েটা বুঝতে পেরে জোরে চিৎকার করে ওঠে, আর আশেপাশে থাকা অনেক ছাত্ররা তাকে ধরতে আসে, কিন্তু কালী তাদেরই মারতে থাকে। তবে এক পর্যায়ে তাকে ধরাশায়ী করে ফেলে ছাত্ররা, আর একটা গাছের সাথে বেঁধে রাখে। লাস্টে যখন মেয়েটি সবার সামনে তাকে চটি দিয়ে মারে, ঘুরে আসার সময় মেয়েটির চুল ওই শয়তানের মুখে পড়ে। চুলের গন্ধে সে যেন ক্ষুধার্ত পশুর মতো আচরণ করে। আসলে এত মার খাবার পরও এমন করতে পারবে কেউ ভাবতেও পারেনি। তাই এক পর্যায়ে তার গোপন অঙ্গ নষ্ট করে দেওয়া হয়, যাতে মেয়েদের দেখলে তার মধ্যে কোনো উত্তেজনা না হয়। এরপর পুলিশ তাকে নিয়ে যায়। এটা শোনার পর সবার মনে হয় শয়তানটা মেয়েদের সাথে কিছু করতে না পারায় রাগে পড়ে নির্দোষ মেয়েদের খুব খারাপভাবে মেরে ফেলে। তবে আরো কয়েকদিন এভাবেই কেটে যায়, কিন্তু কেউ শিওর বলতে পারছে না খুনগুলো আসলে কে করছে। হঠাৎ একদিন শ্রুতি হোস্টেল থেকে গায়েব হয়ে যায়। খবর পাওয়া মাত্রই বিজয় ছুটে চলে আসে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। শয়তানটা হোস্টেলের পাঁচিল টপকে জঙ্গলের দিকে চলে যায়। সাথে সাথেই বিজয়রাও চলে যায় ভিতরে, আর জঙ্গলের এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু কোথাও শ্রুতির খোঁজ নেই। একটু পরেই বিজয় গাছের পাতায় রক্তের দাগ দেখতে পায়। তারা সেই পথ অনুসরণ করতে করতে সামনে গিয়ে দেখে গাছের উপর ছোট্ট একটা ঘরে মিটমিট করে আলো জ্বলছে।
তারা সাবধানতার সাথে এক এক করে উপরে উঠে চলে আসে। বিজয় শ্রুতিকে টাচ করা মাত্রই খুব ভয় পেয়ে যায়, ভাবে শয়তানটা বোধহয় আবার চলে আসছে। তবে বিজয়কে দেখতে পেয়ে সে একটু শান্ত হয়। দেরি না করে চুপি চুপি তারা সবাই চলে আসে। আপনি হয়তো ভাবছেন শয়তানটা কোথায় গেল, তাই না? আসলে শয়তানটা তখন দূরে একটা নালায় গায়ের কালো রং ধুতে গেছিল। ওখান থেকে এসে হয়তো শ্রুতিকে মেরে ফেলতো। সৌভাগ্যবশত শ্রুতির খুব বেশি একটা ক্ষতি হয়নি। তাকে দেখে সব মেয়েরা নিচে চলে আসে। এদিকে শয়তানটা ঘরে এসে দেখে শ্রুতি নেই। সে তো খুব রেগে যায়, কারণ তার আজ পর্যন্ত একটা শিকারও মিস হয়নি। তাই শয়তান আবারও গায়ে কালি লাগিয়ে সোজা হোস্টেলে চলে যায় শ্রুতিকে ধরতে। সবাই তাকে দেখা মাত্রই চমকে ওঠে, কারণ এত মানুষ দাঁড়িয়ে আছে, তার ভিতর শয়তানটা আসে কি করে। বিজয় ম্যাডামকে বলে শ্রুতিকে শীঘ্রই এখান থেকে নিয়ে যাও। সামনে আসা মাত্রই বিজয় তাকে কয়েকটা ঘুষি আর লাথিও মারে, কিন্তু শয়তানের শরীর যেন লোহার তৈরি, কিছুই হচ্ছে না। এরপর সে বিজয়কে মারতে মারতে অবস্থা খারাপ করে ফেলে। সাথে সাথেই তার বন্ধুরাও আসে, কিন্তু কেউ শয়তানের সাথে পেরে উঠছে না। এক পর্যায়ে সবাইকে মেরে সে রুমের ভিতর গিয়ে শ্রুতির চুল টানতে টানতে নিয়ে যায়। তখনই পিছন দিয়ে ম্যাডাম মাথায় রড দিয়ে বাড়ি মারে। এই সুযোগে শ্রুতি আবার পালায়। শয়তানটা ম্যাডামকে এক থাবায় অজ্ঞান করে ফেলে। এরপর আবার শ্রুতিকে ধরে মারতে থাকে। ঠিক তখনই বিজয় উঠে শয়তানটাকে থামানোর চেষ্টা করে। এই দেখে মেয়েরা যে যা পারে তাই নিয়ে শয়তানটাকে আক্রমণ করে দেয়। বোঝেন তো পাবলিকের মার কেমন হতে পারে। শয়তানের নিঃশ্বাস যত সময় চলছিল, মেয়েগুলো তত সময় ধরেই মারছিল। একটু পরেই শয়তান শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর আমাদের গল্প এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি একটুও ভালো লাগে, দয়া করে আমার এই নতুন চ্যানেলটিকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।